রাজধানীর ভাটারায় মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। নির্ধারিত সময় শেষ হচ্ছে না নারী ও শিশু নির্যাতন মামলা, 10 বছরে নিষ্পত্তি মাত্র 3 ভাগ। রাঙ্গামাটির নানিয়াচরে গোলাগুলিতে ইউপিডিএফ এর সদস্য নিহত, আহত এক সেনা সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন, গবেষণা উন্নয়নে মাস্টার প্ল্যান, শুরু হয়েছে কার্যক্রম। আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ, নিয়মিত চলবে অভিযান, জেলেদের জন্য প্রণোদনা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি দোলা ডলারেস। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন, অবকাঠামো এবং গবেষণা খাতে উন্নয়নের জন্য নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান। এরই মধ্যে শুরু হয়েছে এর কার্যক্রম। মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্রই পাল্টে যাবে বলছে কর্তৃপক্ষ। শিক্ষার্থী অনুপাতে পর্যাপ্ত আবাসিক হল নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে আবাসন নিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। ছাত্র ছাত্রীর তুলনায় গ্রন্থাগারের ধারণ ক্ষমতাও কম। বিশ্ববিদ্যালয়ের এসব সংকট কাটাতে নেওয়া হচ্ছে মাস্টার প্ল্যান। এর আওতায় বিশ্বমানের গ্রন্থাগার, গবেষণাগার, আধুনিক জিমনেশিয়াম ও মেডিকেল সেন্টার হবে। সবুজায়নের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ ও খেলার মাঠের উন্নয়ন করা হবে। আধুনিকায়ন হবে টিএসসিরও। মাস্টার প্ল্যান আমাদেরকে বলবে যে এখানে একাডেমিক ভবন করতে হবে, এখানে রিসার্চ বিল্ডিং হবে, এখানে আবাসিক ভবন হবে, এইগুলো সব মাস্টার প্ল্যানে বলবে। গণপূর্ত বিভাগ জানিয়েছে মাস্টার প্ল্যানের নকশার কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বাংলা একাডেমি এবং জাতীয় জাদুঘরও আধুনিক করা হবে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আমি মাস্টার প্ল্যান যেটা তৈরির জন্য ডিজিটাল সার্ভে প্রয়োজন, সেই ডিজিটাল সার্ভে এবং ড্রোন সার্ভে এই দুটোই আমি সম্পন্ন করেছি। এটা স্থাপত্য অধিদপ্তরের ট্রেনিং করেছি। তারা এখন এগুলো এই ডাটা তথ্যপত্র নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানটা তৈরি করবে। শিক্ষার্থীরা বলছেন তাদের সুবিধার বিষয়টি যাতে মাস্টার প্ল্যানে সর্বোচ্চ গুরুত্ব পায় তা নিশ্চিত করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়টি যেন পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, এটির আলোকেই যেন ভবিষ্যতে নতুন হল, বর্ধিত ভবন নির্মাণ করা হয়, সেটি আমরা আহ্বান জানিয়েছি। কর্তৃপক্ষ জানিয়েছে মাস্টার প্ল্যানটি হবে দীর্ঘমেয়াদী, বাস্তবায়ন হবে ধাপে ধাপে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত মাসের শুরুতে ঢাকা উত্তরের মেয়র ঘোষণা দিয়েছিলেন রাজধানীর উত্তরের সমস্ত মাঠ দখলমুক্ত করা হবে। সেই লক্ষ্যে চলমান আছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। কিন্তু নগরীর বেশ কিছু মাঠ এবং পার্কের অবৈধ স্থাপনা অপসারণে কোনো আগ্রহ নেই সিটি কর্পোরেশনের, অভিযোগ এলাকাবাসীর। এমনকি হচ্ছে না সাধারণ রক্ষণাবেক্ষণের কাজও। আর নগরবিদরা বলছেন রাজধানীর পার্ক এবং খেলার মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের পাশাপাশি এলাকাবাসীকেও নিতে হবে। রাজধানীর দারুস সালাম থানার একেবারে সামনে গোলাটেক ঈদগাহ ও খেলার মাঠ। এর 1/3 জুড়ে ফেলে রাখা হয়েছে পুলিশের জব্দ করা ট্রাক, গাড়ি সহ বিভিন্ন মোটরযান। এলাকাবাসী বলছে সিটি কর্পোরেশন এবং থানায় বহুবার অভিযোগ জানিয়েও অবৈধ দখলের কোনো সুরাহা হয়নি। এখানে 2টা ব্যাডমিন্টনের কোর্ট আছে, বয়স্করা খেলে। অনেক ক্ষেত্রে অনেক সময় এগুলো গাড়িও এখানে থাকে, অনেক কষ্ট করে ওগুলো সরায়, মানে বয়স্করা যারা খেলতে পারে এই ব্যবস্থা হয়। শুধু বাচ্চারা খেলাধুলা করে তাই নয়, এখানে আমাদের বয়োবৃদ্ধ মহিলারা, পুরুষরা যারা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত, তারা সকালে এবং বিকালে হাঁটাহাঁটি করে। এটা একটা খেলার মাঠ, এটা একটা ঈদগাহ, এটার পরিবেশ আপনি এভাবে নষ্ট করতে পারেন না। এই বিষয়ে দারুস সালাম থানায় যোগাযোগ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই বিষয়ে কথা বলতে অপারগতা জানায় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। মোহাম্মদপুর ইকবাল রোডের 2টি খেলার মাঠ গত বছরের অক্টোবরে সংস্কারের জন্য বন্ধ করে সিটি কর্পোরেশন। এবছর এপ্রিলে সংস্কার শেষ হওয়ার কথা থাকলেও এখনো বাকি অর্ধেকেরও বেশি কাজ।
তো বাচ্চারা স্কুল যেতে পারে না, অন্তত কাছাকাছি যারা আছে তারা তো একটু মুভমেন্ট করতে পারতো। ওরা খেলতে যেতে পারতো বাচ্চারা, তারপর হলো আমরাও মর্নিং ওয়ার্কে বা ইভিনিং ওয়ার্ক যাই যেটাই বলেন আর কি, যখন যার ইচ্ছে হতো হাঁটতে পারতো। এগুলো তো সব বন্ধ হয়ে আসছে। মোহাম্মদপুর টাউন হল বাজারের কাছে আসাদ এভিনিউ সংলগ্ন দুটি পার্ক অযত্ন অবহেলায় পড়ে আছে দিনের পর দিন। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের কোনো নজরদারি নেই এসব পার্কে। এখানে যে কিছু খেলনা বা কিছু রাইড আছে এগুলো ওই রকম ভালো মানের না, যে কারণে বাচ্চারা এখানে যে খেলাধুলার জন্য যে একটা ভালো পরিবেশ পাবে সেটি পাচ্ছে না। উত্তরের মেয়র জানালেন, সিটির সমস্ত খেলার মাঠ ও পার্ক দখলমুক্ত করা হবে। এই পার্ক আগামী প্রজন্মর, এই পার্ক আমাদের কারো নিজস্ব সম্পত্তি না না না। আমার কাউন্সিলর আছেন, আমি বলে দিচ্ছি, আপনারা যান, কারো কোনো সাহস হবে না, কারো কোনো সাহস হবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্যই হবে এই খেলার মাঠ, এই পার্ক। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত রাখতে নগর কর্তৃপক্ষের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। এলাকাবাসীর ব্যবস্থাপনা এবং সিটি কর্পোরেশনের যৌথ ব্যবস্থাপনায় এর পরিচালন ব্যবস্থা নিশ্চিত করার কার্যক্রম চলমান কার্যক্রম, যেহেতু বিভিন্ন অধিকার, অন্যায় অধিকারের মানুষগুলো বারবার দখলের চেষ্টা করছে এবং রাতারাতি করবে বলে ধারণা করা হয়, সেজন্যই টিনের দেয়াল দিয়ে ঘেরাও করে এই কার্যক্রম দ্রুততম শেষ করার চেষ্টা করা হচ্ছে। ঢাকা উত্তর সিটির সংস্কার ও দখলমুক্তির তালিকায় রয়েছে মোট 21টি মাঠ। এবছরের ডিসেম্বরের মধ্যে সবগুলো মাঠ রাজধানীবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা ঢাকা উত্তরের মেয়রের। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিরোজপুর জেলা হাসপাতালে তেল বেশি খরচ হয় বৈদ্যুতিক জেনারেটর না চালানোর অভিযোগ রয়েছে। হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ না থাকলে বিকল্প হিসেবে রোগীদের জন্য এই জেনারেটরের ব্যবস্থা করা হয়, কিন্তু দীর্ঘদিন ধরে সেটি চালু না করায় চরম ভোগান্তিতে রয়েছেন রোগীরা। পিরোজপুর জেলা হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে 2004 সালের এপ্রিলে চালু করা হয় বৈদ্যুতিক জেনারেটর। তবে বড় আকৃতির ওই জেনারেটরে তেল খরচ অনেক বেশি হওয়ায় আর্থিক সংকটের কারণে 3 মাস পরই তা বন্ধ হয়ে যায়। হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা না থাকায় লোডশেডিং এর সময় অতিরিক্ত গরমে আরো অসুস্থ হয়ে পড়ছেন ভর্তি থাকা রোগীরা। ঠান্ডা ছুটে অসুস্থ লোক, কারো কিছু অসুস্থ তাহলে এই বসবাস করা যায়। একটা সরকারি হসপিটাল, একটা জেনারেটর ব্যবস্থা নেই, এতগুলা রোগী আছে, তাদের মেইনটেনেন্সের রুমের কোনো রুলস নেই। এ বিষয়ে সিভিল সার্জন ও জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় জেনারেটরটি নষ্ট হয়ে গেছে। রোগীদের ভোগান্তি কমাতে ছোট জেনারেটর কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঠিক করতেও অনেক টাকা খরচ হয়, তেলের খরচও অনেক বেশি, সাব স্টেশনের মতো একটা, সেই কারণে ওইটার বাজেট পাওয়া যায় না, এই জন্য ওইটা নিয়ে আসলে কেউ মাথা ঘামাচ্ছে না। 1982 সালে প্রতিষ্ঠিত পিরোজপুর সদর হাসপাতালকে এবছরের জানুয়ারিতে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। একই সঙ্গে নাম পরিবর্তন করে রাখা হয় পিরোজপুর জেলা হাসপাতাল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারত্ব পুনর্নিশ্চিত করতে 3 দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। ভারত সফর শেষে দুপুরে দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। তার সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন জানান, ইন্দো প্যাসিফিক জোটে যাবে বাংলাদেশ, তবে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে জড়াবে না ঢাকা। যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান সফরের প্রথম দিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৃহস্পতিবার স্টিফেন বিগান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 16 অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি। যুক্তরাষ্ট্র যে কৌশলগত সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্টিফেন বিগানের ঢাকা সফরে সেটা স্পষ্ট। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিয়োগের শর্তেই যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক জোটে অংশীদারত্ব নিশ্চিত করতে চায় বাংলাদেশ। যদি ইফেক্টিভিটি বাড়াতে হয় তাহলে তারাও কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা দে শুড কাম ফরওয়ার্ড। ওখানে দে হ্যাজ টু স্পেন্ড মানি, মুখে খালি বললেই হবে না, হ্যাঁ, দে হ্যাভ টু ইনভেস্ট।
তাদের ইনফ্রাস্ট্রাকচারে তারা কোনো কন্ট্রিবিউশন নাই। তারা ডিফেন্সে যেতে চান, তারা ইকুইপমেন্ট বিক্রি করতে চান, আমরা তো ওই মারামারিতে নাই। আইন থাকলেও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো। গত 10 বছরে মাত্র 3% ধর্ষণ মামলা নিষ্পত্তি হয়েছে। আদালত সংশ্লিষ্টরা বিচারে বিলম্বের জন্য সাক্ষী হাজিরে জটিলতা সহ বিভিন্ন কারণের কথা বলছেন। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, কেবল সাজা কঠোর করলেই হবে না, দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে 2017 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের মামলার বিচার কাজ শেষ হয়নি এখনো। অথচ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন এই মামলা শেষ করার কথা 180 দিনের মধ্যে। এসব ট্রাইব্যুনালের বিচার সংশ্লিষ্টরা বলছেন, উপযুক্ত সাক্ষী না থাকা, সাক্ষী হাজির না হওয়া, ধর্ষণ মামলা আপোষযোগ্য না হলেও আদালতের বাইরে মীমাংসা, প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, মামলা চালাতে বাদীর অনাগ্রহ বিচার নিষ্পত্তিতে বিলম্বের কারণ। দেখা গেল অনেক সময় সাক্ষী আসলো না, আবার দেখা গেল বাদী বিবাদী দুজনে মিলে এসে বললেন যে আমরা যা করছি সব উভয়ে সম্মতিতে করছি, আসামি খালাস পেলে আমাদের কোনো আপত্তি নাই। এখন আদালতের সিদ্ধান্তের বিষয় তো কোনো পক্ষই প্রভাব সৃষ্টি করতে পারে না, আদালত যা মনে করে তাই রায় দেয়। আপোষীরা সাক্ষী দিতে চায় না, এটা একটা কারণ। আর অনেক সময় লেনদেনও আপোষ হয়, বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, সেটা রাজনৈতিক ভাবে বা আর্থিক ভাবে, সামাজিক ভাবে প্রভাবিত হয়ে লেনদেন হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, গত 10 বছরে মাত্র 3% ধর্ষণ মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোর মধ্যে ভুক্তভোগীদের পক্ষে রায় গেছে মাত্র 0.4%। 98.64% আসামি খালাস পেয়েছে। সাজা হয় মাত্র 1.36% আসামির। তারা বলছেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বড় বিষয় নয়, জোর দিতে হবে মামলা দ্রুত নিষ্পত্তিতে। ধর্ষণের শিকার নারী যাতে ধর্ষকের মুখোমুখি না হয়ে ভিডিওর মাধ্যমে সাক্ষী দিতে পারে, ওইসব জায়গায় আমাদের নজর দিতে হবে। কিন্তু মৃত্যুদণ্ড ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করার পথ সুরাহা করবে না। দ্রুত বিচার এবং শাস্তির বিধান করা, এবং শাস্তিটা যদি যাবজ্জীবন হয় তাহলে আমৃত্যু যাবজ্জীবন, আমৃত্যু কারাবাস, এটা যাতে বোঝানো হয়। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী সারা দেশের 101টি ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 1,65,327টি মামলা বিচারাধীন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ভাটারায় একটি মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে তাবলিগ জামায়াতের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। ভাটারার সোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকায় মাদ্রাসাটি স্থানীয়ভাবে মইনুল মাদ্রাসা নামে পরিচিত। স্থানীয়রা জানান, বছরের শুরু থেকেই মাদ্রাসাটির দখল পাল্টা দখল নিয়ে তাবলিগ জামাতের সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 9টার দিকে সাদপন্থী কয়েকজন মানুষ মাদ্রাসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। এ সময় অপরপক্ষ তাদের বাধা দিলে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পক্ষ মাদ্রাসার বাইরে থেকে ইট পাটকেল ছুড়লে ভেতর থেকে আরেক পক্ষ তার জবাব দেয়। আমি মসজিদের চাবি, এই এলাকার যে একজন মুরব্বী আফতাব ডালে, ওনার কাছে বুঝাই দিয়েছি যে আপনারা নামাজ পড়বেন, এরপর মসজিদ বন্ধ করবেন। হাইয়াতুল উলিয়া সিদ্ধান্ত দেয় যে কাকরাইলের 4 জন ওলামা ফয়সল যে সিদ্ধান্ত দিছে, ওই কমিটি এই মাদ্রাসার বৈধ কমিটি হিসাবে 24 আগস্ট থেকে বিবেচিত হবে। এই সিদ্ধান্ত আমরা হাইয়াতুল উলিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দেয়। এরপরে সব কিছু নিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করি, এই যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, হাইয়াতুল উলিয়া সিদ্ধান্ত। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি কমিশনারকে বলে দেয় যে এখন এনারাই কর্তৃপক্ষ, সুতরাং এনারা যাতে মাদ্রাসাটা চালাইতে পারে আপনারা ব্যবস্থা করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে পুলিশ। মূলত মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। মাদ্রাসা এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। মাওলানা সাদপন্থীদের প্রায় 100-200 অনুসারী, এবং এরা এসে এই জায়গাটির দখল নিতে যায়। তো তখন মাওলানা জুবায়েরপন্থী এবং এখানকার এলাকার যারা লোকাল মানুষজন আছে, এদের উপস্থিতিতেই এইটা প্রতিহত করা সম্ভব হয়েছে।
এর আগেও দুপক্ষের সংঘর্ষের কারণে মাদ্রাসাটি দীর্ঘদিন বন্ধ ছিল। গত শুক্রবার তা খুলে দেওয়া হয়। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের দুর্গাপূজায় জমকালো কোনো আয়োজন থাকছে না, সীমাবদ্ধ থাকবে ধর্মীয় আচার অনুষ্ঠানে। করোনা সতর্কতায় ভিড় এড়াতে এমন পদক্ষেপ নিয়েছে পূজা উদযাপন পরিষদ। তবে কেবল লাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা মণ্ডপ থেকে সরাসরি অঞ্জলি ও প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হচ্ছে। মাত্র কয়েক দিনের অপেক্ষা, এরপরই বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। করোনার কারণে এবার শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকবে, হচ্ছে না বর্ণিল আলোকসজ্জা, মেলা বা আরতি প্রতিযোগিতা। রাজধানীর বনানী মাঠের একপাশে ছোট্ট প্যান্ডেলে দুর্গাপূজা হবে এবার। মণ্ডপে না এসে বাড়িতে বসেই ভক্তদের প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। সমস্ত মেম্বারদেরকে জুমে লিংক দিয়ে দিব, ফেসবুকে থাকবে, এটা থাকবে। আর আমরা লোকাল যে সমস্ত টেলিভিশনের যে মাধ্যম আছে সেটাও আমরা ব্যবস্থা করব। এর মাধ্যমে তারা অঞ্জলি তো প্রদান করতেই পারবে, তারপর পূজার যে অংশটুকু তারাও সেটা দেখতে পারবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দিরে প্রতিমা বানানো শেষ, তবে শিল্পী রং তুলির ছোঁয়া লাগেনি এখনো। অন্ধকার দূর করতে যতটুকু আলো প্রয়োজন, মণ্ডপে তার চেয়ে বেশি আলো জ্বলবে না এবার। যারাই দর্শনার্থী থাকবে, মন্দিরে আসবে, তাদেরকে মাস্ক বাধ্যতামূলক করবে আর হ্যান্ড স্যানিটাইজার দিবে। মাস্কটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ নিজস্ব ভাবেই হচ্ছে এটার যোগান দেবে এবং হচ্ছে মাস্ক ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। পূজা উদযাপন পরিষদের হিসেবে সারা দেশে 30,700 মণ্ডপে পূজা হচ্ছে, যা গত বছরের চেয়ে প্রায় 1,500 কম। আয়োজকরা জানান, এবছর করোনা থেকে মুক্তি ও নারী অবমাননা বন্ধে বিশেষ প্রার্থনা থাকবে দেবীর কাছে। এবার পূজা হবে, উৎসব হবে না, তবে মন্দিরে মন্দিরে দেবালয়ে তারা মাইক ব্যবহার করতে পারবে স্বাস্থ্য সচেতনতা এবং নির্দেশনার জন্য। বাকিটা পূজার মণ্ডপে যতটুকু ধর্মীয় মতে যা প্রয়োজন সেটাই তার ভিতরেই তারা সীমাবদ্ধ থাকবে। 22 অক্টোবর ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, দশমী 26 অক্টোবর। বিসর্জনেও এবার থাকবে না কোনো শোভাযাত্রা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আচরণবিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে নিক্সন চৌধুরীর অভিযোগ, তিনি আচরণবিধি ভঙ্গ করেননি, করেছেন জেলা প্রশাসক অতুল সরকার। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া অডিও তার নয় বলে দাবি করেছেন নিক্সন চৌধুরী। লুকায়া থাকা ওই জেলা প্রশাসক যে রাজাকার। ফরিদপুরে চরভদ্রাসন উপজেলা নির্বাচনের ফল ঘোষণার পর নিক্সন চৌধুরী নেতাকর্মীদের সামনেই এভাবেই জেলা প্রশাসকের বিরুদ্ধে বক্তব্য দেন। আমাদের মেইন লোককে ধরে নিয়েছে, গাড়ি দৌড়ে পলাইছে সিগারেট খাওয়ার জন্য। আমি আসতেছি, 5 মিনিট সময় দিলাম, আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি ভোট চলার সময় এক সমর্থককে আটকের ঘটনায় ইউএনও জেসমিন সুলতানাকে ফোন করে এসিল্যান্ডকে গালাগাল করেন নিক্সন চৌধুরী। এই অডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন নিক্সন চৌধুরী সেই অডিও নিজের নয় বলে দাবি করেন, তবে ইউএনও বলছেন এটা সত্য নয়। এটা সুনির্দিষ্ট প্রমাণ করেন যে এই ভয়েসটা আমার। এই ক্লিপগুলো এক জায়গাতে কেটে নিয়ে এই এডিট করে এই কথাটা আমাকে হেয়পূর্ণ করার জন্য করেছে। অডিও ক্লিপ আমার ডিসি স্যারের বরাবর আমি পাঠিয়েছি। এটা কিভাবে লিক হয়েছে সেটা আমি জানি না, কিন্তু যেটা ফাঁস হয়েছে ফেসবুকে যেটা পাওয়া যাচ্ছে, ইউটিউবে যেটা পাওয়া যাচ্ছে, এটা একটা দাড়ি কমাও পরিবর্তন হয় নাই। সুপার এডিট তো দূরের কথা। সংসদ সদস্যের এমন আচরণে ক্ষুব্ধ ডিসি অতুল সরকার এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগে লিখিত অভিযোগ করেছেন তিনি। আইন প্রণেতারাই যদি আইনের এইভাবে উলঙ্গভাবে আইনের লঙ্ঘন করেন এবং সমষ্টিগতভাবে মিছিল সহকারে মিটিং করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে এটা আসলে সত্যি দুঃখজনক। নিক্সনের বিরুদ্ধে অভিযোগ এসেছে নির্বাচন কমিশনেও। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আচরণবিধি ভঙ্গ করেছেন নিক্সন, আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন সিসি। আইনের বিধান আছে, সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব এবং এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়। মাত্র তিনি অপরাধী, আইন ভঙ্গ করেছেন, সেভাবে যেটা করার দরকার সেটা অবশ্যই করব। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন নিক্সন চৌধুরী।
তার অভিযোগ, বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে জেতাতে 13 ম্যাজিস্ট্রেট মাঠে নামিয়ে আওয়ামী লীগ সমর্থকদের হয়রানি করেছেন ডিসি। আমি যদি আইন ভঙ্গ করি তো ডিসি সাহেবও আইন ভঙ্গ করতেন। উনি কেন নির্দেশ ক্রমে টিউনোকে বললেন যে এমপি সাহেবের বাসায় যান? এর আগেও বিতর্কিত মন্তব্য করে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন নিক্সন চৌধুরী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পুলিশি নির্যাতনে যুবক নিহতের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর ভূঁইয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার বরখাস্ত হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে তার মোবাইল ফোন। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এদিকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই-কে। সিলেটের বন্দরবাজারে রায়হান আহমেদ নির্যাতনে মৃত্যুর অভিযোগের পরই 4 পুলিশকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর নিয়ম অনুযায়ী তাদের পুলিশ লাইন্সেই থাকার কথা। 6 জন পুলিশি হেফাজতে থাকলেও লাপাত্তা বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর ভূঁইয়া। এরপর তার সন্ধানে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। বক্তব্য যেটা শুনছেন ওটাই ঠিক। যখন নাকি শাসনের কথা শুনছে তখন থেকেই তাকে পাওয়া যাচ্ছে না। নির্যাতনের ঘটনায় রোববার রাতে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো আদেশে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে। যে মামলাটা হয়েছিল ভিকটিমের ওয়াইফ যে মামলাটা করছিলেন সেই মামলাটা পিবিআই-তে আপনারা হস্তান্তরে আমরা আদেশ পেয়েছি। এসআই আকবর লাপাত্তার বিষয়টি জানাজানি হলে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে নানা শ্রেণী পেশার মানুষ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। রাঙ্গামাটির নানিয়াচরে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন এক সেনা সদস্য। নিহতরা ইউপিডিএফ এর সদস্য বলে জানায় সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে নানিয়াচরের বুড়িঘাট এলাকার রউফ টিলায় এই ঘটনা ঘটেছে। গোলাগুলিতে আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশের অভয় আশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিনই অভিযান চালাবে মৎস্য বিভাগ, প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ড। ইলিশ শিকার থেকে বিরত রাখতে প্রণোদনা হিসেবে চাল বিতরণ সহ ব্যাপক কর্মসূচি নিয়েছে মৎস্য বিভাগ। আশ্বিন মাসের অমাবস্যা এবং ভরা পূর্ণিমায় মা ইলিশ প্রচুর ডিম ছাড়ে। মা ইলিশ যাতে অবাধে ডিম ছাড়তে পারে এজন্য আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশের 6টি অভয়াশ্রমে বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা। এছাড়া এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকায় এরই মধ্যে নৌকাসহ সরঞ্জাম তীরে উঠিয়েছে চাঁদপুর, লক্ষ্মীপুর, বরগুনা ও ভোলার জেলেরা। এই অবসরে জালার নৌকা মেরামত করবেন তারা। ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় কর্মহীন হয়ে পড়া জেলেদের অভিযোগ, প্রতি বছরই চাল পান নিষেধাজ্ঞা শেষে, যা তাদের কোনো উপকারে আসে না। এছাড়া বরাদ্দের চাল বিতরণে অনিয়মের অভিযোগও তাদের। অনেক সময় দেখি তারা ব্যবসায়ী করে হেরা চাল পায়, আমরা চালটা পাই না। চালটা যখন অবরোধ দেয় তখন দিলে আর কি ভালো হয়, অভাবটা দূর হয়। তখন তো আমরা বসা থাকি, কাজ কাম নাই। সরকার সহায়তা করে, সরকারের দেয় এমপির কাছে, এমপিরা দেয় নেতার কাছে, ছোট ছোট নেতারা এটা ভাগ করে খেয়ে নেয়, কয় আমরাই জেলিয়া। জেলেদের সহায়তার ক্ষেত্রে কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা রাতে দিনে 24 ঘন্টা 4টি করে টিম আমরা রোস্টার করে আমরা নদীতে অবস্থান করব, যাতে করে অসাধু জেলেরা মা ইলিশের এই প্রজননের সর্বোচ্চ মৌসুমে যাতে কোনো ক্রমেই আমাদের জাতীয় মাছের প্রজননকে ব্যাহত করতে না পারে। ইলিশ শিকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের নিয়ে সভা এবং নদীতীর এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই বিষয়ে জানতে আমরা এবারে লক্ষ্মীপুর এবং চাঁদপুরে যাচ্ছি সহকর্মীদের কাছে। প্রথমে যাচ্ছি লক্ষ্মীপুরের সহকর্মী আব্বাস হোসেনের কাছে। আব্বাস, আজ থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, সেক্ষেত্রে জেলেরা এই নিষেধাজ্ঞা মানছেন কিনা, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? আসলে মধ্যরাত থেকে কিন্তু লক্ষ্মীপুরে যে রামগতির আলেকজান্ডার থেকে যে চাঁদপুরে যে 60 নং এলাকা রয়েছে প্রায় 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার এলাকায় লক্ষ্মীপুরে প্রায় 52,000 জেলে কিন্তু তারা মাছ যে
ধরে জীবিকা নির্বাহ করে। তো আসলে এই যে নিষেধাজ্ঞা যে 22 দিন অর্থাৎ গত যে মধ্যরাত থেকে এবং 4 নভেম্বর পর্যন্ত যে 22 দিন সকল ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে যে ঘোষণা করা হয়েছে মৎস্য বিভাগের পক্ষ থেকে। তো এই বিষয়ে আমি কিছুক্ষণ আগে কয়েকজন জেলের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সরকারের যে নিষেধাজ্ঞা সেটি তারা মানেন এবং এই মেনে তারা কিন্তু অনেকে নদীতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। তো তাদের দাবি যে সরকারের যে 40 কেজি হারে যে চাউল দেওয়ার কথা বিজিএফের চাল যেন সেটি সঠিকভাবে বন্টন করা হয়, যেন প্রকৃত জেলে যারা রয়েছে তাদের মাঝে যেন বন্টন করা হয় সে দাবি জানিয়েছেন। প্রতি বছরে এই পনাদনা চাল নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি এবং অভিযোগ উঠে যে প্রকৃত জেলেদেরকে না দিয়ে যে মৎস্য বিভাগ বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা তাদের পছন্দের লোকজনকে দেওয়ার যে অভিযোগ সেটি যেন না হয় এমনটি দাবি করা হচ্ছে জেলেদের পক্ষ থেকে। এর বাইরে কিন্তু জেলা মৎস্য বিভাগের যে কর্মকর্তা রয়েছেন যে বেলাল হোসেন, তার সাথে আমি কথা বলেছি, তারা বলছেন গত রাত থেকে তারা কিন্তু নদীতে যে টাস্ক ফোর্স যে কমিটি গঠন করা হয়েছে কমিটির নেতৃত্বে পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ স্থানীয় প্রশাসনের নেতৃত্বে তারা কিন্তু নদীতে অভিযান অব্যাহত রেখেছে এবং যেন কোনোভাবে এই নিষেধাজ্ঞার সময় যেন নদীতে জেলেরা না নামতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে 40 কেজি হারে যে চাউল দেওয়া বিজেপির চাউল দেওয়ার কথা সেটি ইতিমধ্যে প্রত্যেকটি ইউনিয়নে যে চেয়ারম্যান বা যে মেম্বার রয়েছে তাদের মাধ্যমে তারা কিন্তু বন্টন করার যে তালিকা তৈরি করার জন্য সেটি ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেন এই ধরনের কোনো অনিয়ম না হয় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই বছর যে জেলেরা রয়েছে যে এর মধ্যে যে নিবন্ধিত রয়েছে 42,000, কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে প্রতিটি জেলে যেন তারা পরিবার যেন এই বিজেপির চাল পায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রত্যেককে দেওয়া হবে। প্রতিনিয়ত তারা অভিযান অব্যাহত রেখেছে এবং মা ইলিশ সংরক্ষণ এবং জাটকা সংরক্ষণের যে অভিযান সেটি যেন ফলপ্রসূ হয়, সেটি যেন সফল হয় সেই ধরনের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই অভিযান সফল হওয়ার কারণে এই বছরে কিন্তু যে মাছের উৎপাদন সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। গত বছর আমাদের এই লক্ষ্মীপুরের অঞ্চলে মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 20,000, কিন্তু এবার 25,000। তো গত বছর চেয়ে এবছর বাড়ছে। তো অভিযান সফল করার জন্য মৎস্য বিভাগ, নৌ পুলিশ এবং কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আব্বাস হোসেন সাথেই থাকবেন। আমরা যাচ্ছি চাঁদপুরের সহকর্মী আব্দুল আওয়াল রুবেলের কাছে। রুবেল, লক্ষ্মীপুরের চিত্রটা আপনি সহকর্মীর কাছ থেকেই জানছিলেন। আমি চাঁদপুরের অবস্থা সম্পর্কে জানতে চাই, জেলেরা এই নিষেধাজ্ঞা নিয়ে কি বলছেন, প্রণোদনা নিয়ে যে নানা রকমের অভিযোগ রয়েছে অনিয়মের, এই বিষয়ে জেলেদের বক্তব্য কি? আসলে গতকাল মধ্যরাত থেকেই চাঁদপুরের ষাটনল থেকে আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার যে অভয় আশ্রম, এই অভয় আশ্রমে কিন্তু রাত 12:01 থেকেই অভিযান কার্যকর হয়েছে। জেলা টাস্ক ফোর্সের অধীনে বেশ কয়েকটি দল গতকাল রাতেই কিন্তু নদীতে টহল দেওয়া শুরু করেছে। তো আমি যদি একটু জানিয়ে রাখি আপনাকে, এবার কিন্তু গত যে কয়েক বছর জাটকা মৌসুমে খাদ্য সহায়তা যে প্রণোদনা দেওয়া হতো জেলেদেরকে, এই বছরই প্রথম এই মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় 20 কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার এবং ইতিমধ্যে এই চালের বরাদ্দ কিন্তু বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জেলেরা 20 কেজি করে এই 22 দিনের জন্য 20 কেজি করে প্রতি জেলে সহায়তা পাবেন। তবে জেলেরা এখানকার চাঁদপুরের 51,159 জন যে জেলে রয়েছেন তাদের মধ্যে 50,000 জেলেকে এবার খাদ্য সহায়তা দেওয়া হবে। জাটকা মৌসুমে যেটি ছিল মাত্র অর্ধেক, তবে এবার বিভিন্ন দাবির প্রেক্ষিতে সরকার কিন্তু এই প্রণোদনার সংখ্যাটা বাড়িয়েছেন। তবে বরাবরের জেলেদের যে অভিযোগ, তারা সবসময় যে অভিযোগ করে আসছেন যে এই যে খাদ্য সহায়তা সরকারের যে প্রণোদনা, এই প্রণোদনা কিন্তু প্রকৃতপক্ষে যারা জেলে তাদের কাছে কিন্তু খুব কমই পৌঁছে। মাঝখানে যারা মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এই সরকারের এই খাদ্য সহায়তা বা যে প্রণোদনাগুলো রয়েছে এই প্রণোদনা সিংহভাগ তারাই ভোগ করেন। আমরা কথা বলেছিলাম চাঁদপুরের মৎস্য কর্মকর্তা আসাদুল বাকির সাথে, তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে সকল প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই প্রজনন মৌসুমের মূল যে সময় যেখানে ইলিশ মাছ ডিম পারবে, এই মা ইলিশ সংরক্ষণের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে মা ইলিশ সংরক্ষণের সর্বশেষ খবর। চাঁদপুর এবং লক্ষ্মীপুর থেকে জানাছিলেন সহকর্মীরা। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিধান মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এ সংক্রান্ত অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে সোমবার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। দেশে সম্প্রতি ধর্ষণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিদিনই তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানায় দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ। এ সময় প্রতিবাদ কর্মসূচিতে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবি জানানো হয়। বর্তমান আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এখন সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড।
ধর্ষকদের পাশবিকতায় ক্ষতিগ্রস্ত নারীরা এজন্য ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করে সবাইকে এখন পথ দেখাচ্ছে বাংলাদেশ। করোনা ভাইরাস জনিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন, এই স্লোগানে এবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল আয়োজন হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা দেখা দিলে সেগুলো সমাধান করাই সরকারের লক্ষ্য। ধর্ষণের সর্বোচ্চ সাজার আইনটি এরই মধ্যে পাশ করা হয়েছে। ধর্ষণের সময় মানুষ পশু হয়ে যায় বলেও মন্তব্য তার। ধর্ষণ একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি। যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং সেটাকে দূর করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন বন্যা মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ, দুর্যোগ মোকাবিলা করেই এখানে বাঁচতে হবে। বিশ্বে বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান তিনি। এবারে যখন আমফান নামে ঘূর্ণিঝড় এলো, আমরা 24 লক্ষ মানুষকে তার ঘর বাড়ি থেকে নিয়ে এসে তাকে আমরা সেখানে শেল্টার দিয়েছি। বোধহয় এত মানুষ কোনো দেশ বোধহয় এভাবে পারবে না, কিন্তু বাংলাদেশ পেয়েছে। আমরাই একটা বলবো দৃষ্টান্ত দেখাতে পেরেছি আন্তর্জাতিকভাবে। কাজে সেদিক থেকে আজকে আন্তর্জাতিক শুধু স্বীকৃতি না, বাংলাদেশ পথ দেখাতে পারছে যে কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করা যায় এবং মানুষকে সাথে নিয়ে কিভাবে করতে হবে, সেটাও আমরা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলার পদ্ধতি সবাইকে জানাতে নানামুখী প্রচারণা চালাতে হবে। একই সাথে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদেরও বিষয়টি শেখানোর প্রতিও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আমি সবাইকে আহ্বান করব যে প্রাকৃতিক দুর্যোগ থেকে মোকাবেলা করার জন্য এবং বাঁচার জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ করা এবং সবাইকেই নিজের দায়িত্ব নিয়ে কাজ করবার জন্য আমি আহ্বান জানাই। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস আরেকটি দুর্যোগ, কারণ আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আমাদের মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয়। অনুষ্ঠানে গৃহহীন মানুষের জন্য 17,000 ঘর এবং দুর্যোগ মোকাবিলায় 18,000 সদস্যের নারী স্বেচ্ছাসেবক ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বন্ধ থাকার পর বাংলাদেশ ভারতের মধ্যে বিশেষ ব্যবস্থায় বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে এই মাসে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে নিশ্চিত করেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৈঠক শেষে তারা আরও জানান, অভিন্ন নদীর পানি বন্টনের অগ্রগতি নিয়ে এই বছরই অনুষ্ঠিত হবে ঢাকা দিল্লি যৌথ নদী কমিশনের সভা। 10 বছর পর আবারও বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসি। গত বছরের ডিসেম্বরে দিল্লিতে এ বৈঠক হওয়ার কথা থাকলেও হঠাৎ স্থগিত হয়ে যায়। ওই বৈঠকে অভিন্ন 6টি নদীর তথ্য উপাত্ত বিনিময়ের কথা ছিল। দিল্লিতে এ বৈঠক হওয়ার কথা থাকলেও হঠাৎ স্থগিত হয়ে যায়। ওই বৈঠকে অভিন্ন 6টি নদীর তথ্য উপাত্ত বিনিময়ের কথা ছিল। গত মাসে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও গুরুত্ব পায় বিষয়টি। এবার ঢাকার নতুন ভারতীয় হাই কমিশনারের সঙ্গে প্রথম বৈঠকেই বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিস্তার জন্য আমরা অন্য অগ্রগতিগুলোকে আমরা থামিয়ে রাখা আর এটা বড় বুদ্ধিমানের কাজ হয় না। জেআরসি আমরা এই বছরের মধ্যেই দিস ইয়ার টার্গেট ইন দিস ইয়ার, বাট তার আগে ওই পানি সচিবদের মধ্যে একটা মিটিং আছে। আমাদের পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ারে যাওয়ার কথা ছিল দিল্লিতে, সেটা ওই সময় যেতে পারেননি। তো আগে ওইটা হবে, দেন উইল হ্যাভ দ্য জেআরসি। এছাড়া বৈঠকে 2 সপ্তাহের মধ্যে সীমিত আকারে দুদেশের মধ্যে বিমান চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব জানান, করোনায় ভারতের চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীরা পরিবারের একজন সদস্য সাথে নিতে পারলেও এখন এই সংখ্যা বাড়ানো হচ্ছে। আমাদের যারা স্পেশালি দ্য মেডিকেল পেশেন্টস এন্ড অ্যাটেন্ডেন্টস, আগে ছিল আপনারা জানেন যে 1+1, তো এখন আমরা 1+2 আমরা রিকোয়েস্ট করেছিলাম, দে হ্যাভ গিভেন 1+3,
সো উইচ ইজ এ ভেরি গুড থিং, বিকজ আমরা যারা পেশেন্ট যাই ভারতে পরিবার পরিজন নিয়েই যেতে অনেক দিনের জন্য যেতে হয়, তো এটা একটা ভালো ইয়ে। তো আমার মনে হয় এটা খুব শীঘ্রই উই ক্যান অলসো ডু hopefully by this month. ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানান, দু দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী তার দেশ। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি। আগামী মার্চ পর্যন্ত 20,000 টন পেঁয়াজ রপ্তানি অনুমতি দেওয়া হয়েছে, তবে তা চেন্নাই সমুদ্র বন্দর থেকে আনতে হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা সড়ক পথে পেঁয়াজ আনতে চাইলেও করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন এ পথের কোনো বিকল্প দেখছি না আমরা। তিনি আরো জানান, দু দেশের অমীমাংসিত নানা ইস্যু নিয়ে দুপক্ষই কাজ করছে। আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হবে। নাফিদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 22 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 17 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,577 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 13,815 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,537 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.13%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 3,81,275 জনে। সুস্থ হয়েছেন আরও 1,482 জন। এ নিয়ে মোট সুস্থ 2,95,873 জন। করোনায় আক্রান্ত হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউসের বাইরে নির্বাচনী প্রচারে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার সানফোর্ডে সোমবার কয়েক হাজার সমর্থকের এক র্যালিতে যোগ দেন তিনি। জানান, করোনা মুক্ত হয়ে শক্তিশালী বোধ করছেন তিনি। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এ সপ্তাহে 6টি সমাবেশে যোগ দেওয়ার কথা আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর অংশ হিসেবে ফ্লোরিডার স্যানফোর্ডে আয়োজিত এক সমাবেশে অংশ নেন তিনি। সমাবেশে উপস্থিত বেশিরভাগ সমর্থকের মুখেই ছিল না মাস্ক। ঘণ্টাব্যাপী বক্তব্যে ছিল করোনা থেকে সুস্থ হওয়ার গল্প। এক পর্যায়ে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে মাস্ক ছুড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা আক্রান্ত হলেও এখন আমার ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, বেশ শক্তিশালী বোধ করছি। 2 অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া করোনায় আক্রান্ত হন। 3 দিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। হাসপাতাল থেকে ফিরে 11 অক্টোবর হোয়াইট হাউসের ভেতরে এক সমাবেশে যোগ দেন তিনি। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের জনমত জরিপে দেখা গেছে 74 বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প পিছিয়ে আছেন 77 বছর বয়সী ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। শরীরে কোনো লক্ষণ নেই, পর্তুগালে নিজের বাসায় আইসোলেশনে আছেন CR7। সোমবার জাতীয় দলের সতীর্থদের সাথে ডিনারে অংশ নেওয়ার পর করোনা উপসর্গ নিয়ে ফেরেন রোনালদো। টেস্টে পজিটিভ হওয়ায় জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রয়েছেন। মিস করবেন সুইডেন ম্যাচ। রোনালদো আক্রান্ত হওয়ার পর বাকিদেরও নতুন করে করোনা টেস্ট করা হয়, সবাই নেগেটিভ। ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন সবাই। রোনালদো করোনা আক্রান্ত হয়ে দুশ্চিন্তায় পড়েছে জুভেন্টাস। শনিবার সেরিয়াতে ক্রোটনের বিপক্ষে থাকছেন না পর্তুগিজ সুপারস্টার। শঙ্কা আছে চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভ ম্যাচ নিয়েও। ইতালি যাওয়ার পর আরও 10 দিন কোয়ারেন্টাইনে থাকলে বার্সেলোনার বিপক্ষেও অনিশ্চিত রোনালদো। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।